নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলুন ভিডিওটা শুরু করি। এই ভিডিওতে আমি আলোচনা করব এমন দুটি স্টক সম্পর্কে, যে দুটি স্টকে এফআইআই এবং ডিআইআই উভয়েই 5%-এর বেশি করে তাদের হোল্ডিংসকে চেঞ্জ করেছেন। অর্থাৎ কেবলমাত্র কিন্তু এফআইআই নয়, যারা এখানে আবার নতুন করে বাইং করেছেন এবং এনাদের যে হোল্ডিংস ছিল সেখান থেকে আরও বেশি 5%-এর বেশি তারা হোল্ডিংসকে রেখেছেন, বাড়িয়েছেন। অন্যদিকে ডিআইরাও কিন্তু আগ্রহী হয়েছেন 5%-এর বেশি হোল্ডিংস বাড়ানোতে। হয়তো এফআইরা কোনো ক্ষেত্রে 5% বাড়িয়েছেন, ডিআইরা সেখানে হয়তো 10% বাড়িয়েছেন। আবার এমন স্টকও রয়েছে যে দুজনেই 10%-এর কাছাকাছি বা বেশি বাড়িয়েছেন। কেন তাদের এত আগ্রহ এই দুটি স্টকে? সাধারণত একজন বেচে একজন কেনে, কিন্তু এখানে দুজনেই কিন্তু কিনেছেন। কি এমন ঘটনা ঘটছে সেই সমস্ত কিছু আমরা বিচার করার চেষ্টা করব। আমরা চার্ট অ্যানালাইজ করব, চার্টটা অ্যাট্রাকটিভ কিনা সেটা দেখব, ইত্যাদি আমরা বিচার করব। তো চলুন ভিডিওটা দেখি। প্রথম যে নামটা আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মেডি অ্যাসিস্ট হেলথ কেয়ার সার্ভিসেস। মেডি অ্যাসিস্ট হেলথ কেয়ার সার্ভিসেস, তো এটা আপনারা দেখতেই পাচ্ছেন, যেমন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে লেখা রয়েছে এবং কারেন্ট মার্কেট ভ্যালু দেখতে পাচ্ছেন 26শে নভেম্বর। আমি আজকে 26শে নভেম্বর রেকর্ড করছি। তো 585 টাকা আজকে একটু বৃদ্ধি হয়েছে। মার্কেট ক্যাপিটাল কিন্তু 4123 কোটি টাকা, সুতরাং মার্কেট ক্যাপিটাল কিন্তু অনেকখানি ভালো। হাইলো দেখতে পাচ্ছেন, হাইলো হচ্ছে 716 এবং 430, অর্থাৎ মাঝামাঝি রেঞ্জে রয়েছে এবং 716 থেকে কিন্তু অনেকখানি নিচে এখনও রয়েছে। ডিভিডেন্ড ইল্ডস দেখতে পাচ্ছেন, বুক ভ্যালু দেখতে পাচ্ছেন, ফেস ভ্যালু হচ্ছে মাত্র 5 টাকা এবং স্টকের যে পি সেটা কিন্তু 48। এখানে এনারা কি করেন আপনারা সবাই জানেন, যেটা আমরা কোথায় দেখি, skinner.in-এর ডিটেলে লেখা থাকে। সেখানে আপনারা চাইলে পড়ে এগুলোকে পড়ে নিতে পারবেন যে আসলে কি করে, কি ডিটেলে কি পয়েন্টস কি, কোথায় কি সমাচার, আপনারা সেগুলো পড়তে পারবেন। আমি সেগুলোকে নিয়ে এত বেশি নাড়াচাড়া করছি না। এবারে আমরা যদি এক এক করে চলে আসি চার্ট প্যাটার্ন, সেটা আমরা জিরোদাতে দেখব চার্ট প্যাটার্ন কেমন হয়েছে না হয়েছে। আমরা দেখুন এখানে এআই দ্বারা কিছু জিনিসের উল্লেখ করা রয়েছে, যে প্রজ অ্যান্ড কনস। তো প্রজ এখানে কি বলছে, যে দেখুন প্রফিট গ্রোথ কি করেছে, 20%-এর বেশি করে সিএজিআর করছে লাস্ট 5 বছরে। কেন ডিআই এবং এফআই উভয়ই এতে ইন্টারেস্ট ফোকাস করেছেন, তার অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু কারণ এটা, কোম্পানি বিগত 5 বছর থেকে 20%-এর বেশি সিএজিআর কিন্তু প্রফিট করতে জেনারেট করতে সক্ষম হয়েছেন, অর্থাৎ এটি কিন্তু একটা ভালো সাইন। আর কি করেছে, কোম্পানি হ্যাজ বিন মেনটেন্ড হেলদি ডিভিডেন্ড পে আউট 21.3%। ডিভিডেন্ডও কিন্তু দিচ্ছে, যাতে বাকি লোকেরাও কিন্তু আগ্রহ হবে। ডিভিডেন্ড কখন দেবে, যখন কোম্পানির ভালো মতো ইনকাম হবে এবং তার স্কিম যদি থাকে তবেই দেবে। সুতরাং এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটি সিএজিআর কিন্তু গ্রোথ কিন্তু 5 বছর থেকে এই মেডি অ্যাসিস্ট সার্ভিসেস লিমিটেড এরা কিন্তু জেনারেট করতে সক্ষম হয়েছে এবং সেই জন্যই হয়তো কি করেছে না এফআইআই এবং ডিআইরা আগ্রহী হয়েছেন। এবারে শুধু প্রসডে জানলেই চলবে না, কনস কি, অর্থাৎ আমার বিপরীতে কী যাচ্ছে, স্টক ইজ ট্রেডিং অ্যাট 8.44 টাইমস অফ বুক ভ্যালু। বুক ভ্যালু যা তার 8.5%-এর কাছাকাছিতে কিন্তু সে ট্রেড করছে। অর্থাৎ বুক ভ্যালু কী জিনিস, বুক ভ্যালু হচ্ছে ধরুন কতটা একটা নর্মালি এর ভ্যালু কত হওয়া উচিত, সেটার থেকে কিন্তু 8.5 গুণে ট্রেড করছে। তারপরেও তো এফআই এবং ডিআইরা কিনছেন, তার অর্থ কী? তার অর্থ তারা তো বোকা নন। আমি বোকা হতে পারি, আমার বিশ্লেষণ কমজোর হতে পারে, কিন্তু তাদের বিশ্লেষণ, তারা যখন টাকা ঢালছে তখন সেখানে নিশ্চয়ই তারা অনেক বেশি কী করেছেন, হিসাব নিকাশ করেছেন। তারা যদি 8.5 গুণ বেশি রেট দিয়ে কেনে, তার মানে 8.5 গুণ বেশি রেট দিয়ে কেনা উচিত, তাই তারা কিনেছেন। প্রোমোটার হোল্ডিং কিন্তু ডিক্রিজ করেছে ওভারঅল লাস্ট কোয়ার্টারে, -18% মালিকই কিন্তু বেচে দিয়েছে। এটা কিন্তু একটা খুব বাজে কারণ, যে মালিক যদি নিজের ব্যবসা বেচে দেন, কিন্তু এটা ততটা বাজে হবে না যদি তারা বেচেন আর এফআইআই এবং ডিআইআই কেনেন। মালিক অনেক সময় বেচে দেয়, তার ব্যবসা বাড়ার জন্য ক্যাপিটাল চায়, কিছু বিক্রি করে দিয়ে লিকুইড মানি টেনে নিয়ে এলো।
প্রোমোটার্স হোল্ডিং কিন্তু 20%-এর নিচে চলে গেছে, যেটা ভালো নয়। এটা কিন্তু ঠিকই হোল্ডিংটা আরেকটু বাড়ানো হলে ভালো হতো, কিন্তু আমরা দেখব যেখানে আমাদের মতো ছোট প্লেয়াররা এখানে ইনভেস্ট করার মতো কোনো জায়গা আছে কি নেই। তো চলুন, কোন সেক্টরের? সেক্টর হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর, ইন্ডাস্ট্রি হচ্ছে মিসলেনিয়াস। তো ইন্স্যুরেন্স সেক্টর থেকে কী করেছে দেখুন, দুখানা ইন্স্যুরেন্স সেক্টর বা এই মিসলেনিয়াসের দুজন প্লেয়ার বড় বড় রয়েছে। তার মধ্যে একজনকে এখানে কার সঙ্গে করেছে দেখুন, 500 এরই একটা কোম্পানি, মিডিয়ান কোম্পানি, সুতরাং একই মার্কেট ক্যাপিটাল থাকবে, একজনই আছে মোটামুটিভাবে একজনই আছে। এখানে আমরা দেখব ডিআই হোল্ডিংস, আমরা নিচে আসবো তখন দেখব। তো যাই হোক, কোয়ার্টারলি রেজাল্ট কী করেছে? কোয়ার্টারলি রেজাল্টে এক কথাতে আমরা জানতেই পেরেছি যে বাড়িয়েছে। তবু একবার দেখে নিই যে দেখুন, জুনে করেছিল সেলস যেখানে 168 কোটি টাকা, সেখানে সেপ্টেম্বর 2024-এ সেলসকে বাড়িয়ে নিয়ে চলে গেছে কোথায়? 181 কোটি টাকা। অর্থাৎ অনেকখানি সেলসকে কিন্তু বাড়িয়েছেন। সেইভাবে খরচ কিন্তু অতটা বাড়েনি। মোটামুটি আপনি ধরতেই পারেন যে 25-30 কোটি টাকার মতো, 20 হবে না, 17-18 কোটি টাকা ধরুন, 181 মাইনাস 168 এতটা পরিমাণ বাড়িয়েছে, মানে 13 কোটি টাকা কিন্তু সে কী করেছে? সেলস বাড়িয়েছে। 10 কোটি টাকার মতো কিন্তু তার এক্সপেন্স বেড়েছে। অপারেটিং প্রফিটও কিন্তু তিনি কোম্পানি বাড়িয়েছেন। এরপরে চলে আসুন বিফোর ট্যাক্স, আমরা দেখব না, আমরা নেট প্রফিট দেখব। বিফোর ট্যাক্সও আমরা দেখতে পারি, কিন্তু একদম নেট প্রফিট দেখলে একটা নিট করে রেজাল্ট পাবো। কি নেট প্রফিট? নেট প্রফিট ছিল 19 কোটি টাকা, সেটা আছে 21 কোটি টাকা। তাহলে একটুখানি ডাউন হয়েছিল, কিন্তু দেখুন আবার বাড়িয়েছে। এটা কিন্তু বাড়িয়েছে অর্থাৎ, এবং আর্নিং পার শেয়ারও কিন্তু বাড়িয়েছে 2.99 টাকা করে, সে কী করেছে? আর্নিং পার শেয়ারে বাড়িয়েছে। প্রফিট এবং লস তো মোটামুটিভাবে আমরা দেখলাম। আরও ডিটেলে যদি পড়তে চান এটার ওপরে, তাহলে আপনারা এখানে দেখতে পারেন নেট প্রফিট। এটা কিন্তু কোয়ার্টারলি নয়, হ্যাঁ, এটা কিন্তু আপনার হচ্ছে ইয়ারলি। আগেরটা আমাদের কোয়ার্টারলি ছিল ইত্যাদি। আচ্ছা, এবারে ব্যালেন্স শিটের টোটাল লায়াবিলিটিস দেখুন। লায়াবিলিটিস কিন্তু পরিমাণটা বেশি আছে, ঠিক আছে? লায়াবিলিটিস পরিমাণ কিন্তু একটু বেশি আছে, কারণ সেই জন্যই কিন্তু হয়তো সে প্রমোটার্সদের হোল্ডিংটা একটুখানি বিক্রি করেছে। ক্যাশ ফ্লো, আচ্ছা, এরপরে আমরা রেশিও বাদ দিন, একবারে শেয়ার হোল্ডিং প্যাটার্নসে চলে আসি। শেয়ার হোল্ডিং প্যাটার্নসে দেখলে পরে কী দেখতে পাচ্ছি দেখুন, জুন 2024-এ প্রমোটার্সদের হোল্ডিং কত ছিল? 38%, সেটা কমিয়ে করে নিয়েছে কত? 20%, অর্থাৎ প্রায় 18% আমরা বলতে পারি সে কী করেছে? 18%-এর বেশি সে কিন্তু ঝেড়ে দিয়েছে, অর্থাৎ বিক্রি করে দিয়েছে। প্রোমোটার্স যদি নিজের ব্যবসা বিক্রি করে দেয়, সেটা সাধারণভাবে আমাদের কী মনে হবে? যে প্রোমোটার্সই নিজের ব্যবসায় রাখতে চায় না, বিক্রি করে দিচ্ছে, তাহলে বাকিরা কী করে ইনভেস্ট করবে সেখানে, ঠিক কি না? কিন্তু সেটা আমরা দেখব কি, যে দেখুন এফআইআইরা কত বাড়িয়েছে? 9.76% ছিল, সেখানে কিন্তু 16%-এর কাছাকাছি করেছেন। এটা 10% ধরুন, তাহলে আমরা বলতেই পারি যে 6%, 6.5%-এর কাছাকাছি কী করেছে? বাড়িয়েছে, প্লাস করেছে। আর এরা কত বাড়িয়েছে? 29% ছিল, সেখানে 41% করেছে ডিআইরা। তাহলে ডিআইরা কিন্তু অনুভব করছেন যে এটা যদি 30-এ ধরেন, এটা যদি 29 হয়, তাহলেও পরে কিন্তু কত পার্সেন্ট? প্রায় 12%-এর মতো তারা কিন্তু বাড়িয়েছে। 30-এর পরে প্রায় 12%-এর মতো কী করেছে? বাড়িয়েছে। তো 12 আর 6 18, অর্থাৎ এরা বিক্রি করেছেন, প্রমোটার বিক্রি করেছে, অন্য কেউ কেনেনি। কারা কিনেছে? ডিআই এবং এফআইআরস কিনেছে। দেখুন, পাবলিক কিন্তু নিজের হোল্ডিংসকে খানিকটা কমিয়েছে। পাবলিক যে বাড়িয়েছে তা কিন্তু নয়, পাবলিক কিন্তু কমিয়েছে। তার অর্থ কি? এদের পোর্শনটাও কারা কিনে নিয়েছে? এরা কিনেছেন। তাহলে এরা দুজনেই যদি কেনেন, তাহলে নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ রয়েছে। আমরা চার্টে সেটা দেখব, যে চার্ট প্যাটার্ন কিছু তৈরি হচ্ছে কিনা। আরেকটি কোম্পানির নাম আমরা আগে আলোচনা করে নিই, তার নাম হচ্ছে হিম্মত, অনেকে অবশ্য হিম্মত বলে। হিম্মত সিংকা সিড দেখুন, আজকে সামান্য একটু বেড়েছে, 170 টাকার কাছাকাছি রয়েছে। মার্কেট ক্যাপিটাল কিন্তু প্রচুর, 2140 কোটি টাকা, এবং কারেন্ট প্রাইস এটা দেখতেই পাচ্ছেন। বুক ভ্যালুটা দেখুন, বুক ভ্যালু হচ্ছে 163 টাকার কাছাকাছি, অর্থাৎ কোম্পানির ভ্যালুয়েশন হিসেব অনুযায়ী, যেটা 8.5 গুণ আগেরটাতে ছিল, এখানে বুক ভ্যালু হচ্ছে 163 টাকা, সেখানে রান করছে মাত্র 170 টাকাতে। তাহলে অনেক বেশি সুযোগ কিন্তু এখানে
রয়েছে। দেখুন আপনারা ব্যবসা পড়তে পারেন, এটা সাধারণত আমাদের হিম্মত সিংকা সিড, সেটা হচ্ছে কাপড়ের ব্যবসার উপরে নির্ভর করে। এটা দেখুন বুক ভ্যালুর, দেখুন এখানে পরিষ্কার লিখে দিয়েছে প্রস কি না, স্টক ইজ ট্রেডিং 1.04 টাইমস অফ দ্য বুক ভ্যালু। এটা খুব গুরুত্বপূর্ণ একটা, যে যা দাম হওয়া উচিত তার থেকে সামান্য একটু বেশি আছে, অর্থাৎ বৃদ্ধির স্কোপ কিন্তু এটাতে অনেক বেশি রয়েছে। আর কনস কি না, ইন্টারেস্ট কভারেজ রেশিও এর লো। তৃতীয় নাম্বার, হোল্ডিং ডিক্রিজ করেছে প্রমোটার বিক্রি করেছে, বাকিরা তো কিনেছে। কোম্পানি হ্যাজ ডেলিভার্ড, দেখো সেলস গ্রোথ, পুয়ার সেলস গ্রোথ হয়েছে কিন্তু পুয়ার 1.65%। লাস্ট 5 ইয়ারে প্রচুর যে গ্রোথ করতে পেরেছে তা নয় সেলসে। আর কোম্পানি হ্যাজ লো রিটার্ন অন ইকুইটি, কিন্তু খুব কম, সেটা কিন্তু 4.02, আরও বৃদ্ধি পাওয়া উচিত ছিল। হয়তো ডিআই এবং এফআইরা ভাবছেন এটা আগামী দিনে বা এমন কোনো কোম্পানি ভিতর থেকে স্ট্র্যাটেজি নিয়েছে যাতে সেলসটাকে বাড়তে পারে বা কোনো হয়তো অধিগ্রহণ করবে, ভিতরের কথা তো আমরা জানি না, কিন্তু কিনতে তাদেরকে আগে হবে। এই ছবিটা কিন্তু আমরা দেখব, এবং আমরা দেখব যে এতদিন থেকে ইনক্রিজ করেছে ডেটটা, ডেটাকে 84 দিন ছিল সেটাকে 116 দিনে ট্রান্সফার করে নিয়ে গেছে। সেটা একটা কারণ যে 116 দিন আমরা কিন্তু দেখব। যারা ঋণ দিয়েছেন তারা কথা বলছে। এবার দেখুন এটা কোন টেক্সটাইল, আমরা বলছিলাম কাপড়ের ব্যবসা করে টেক্সটাইলে এখানে বড় বড় নাম আছে, কিন্তু মার্কেট ক্যাপিটালকে ভাবার চেষ্টা করুন। যেখানে রেমন্ডসের মতো কোম্পানি রয়েছে, সেখানেও ক্যাপিটাল দেখুন, রেমন্ডসের দেখুন ক্যাপিটাল, আর এর ক্যাপিটালকে দেখুন, আর কারেন্ট মার্কেট প্রাইস, এখানে মার্কেট ক্যাপিটাল দেখুন, যেখানে 12,000, এরও কিন্তু খুব কম নয়, 21,139 কোটি টাকা। সবারই লিস্টে কম, কিন্তু তবুও কিন্তু টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে সে কিন্তু ভালো জায়গাতে রয়েছে। পি রেশিওটা দেখুন, এদের পি রেশিও কিন্তু অনেক বেশি হাই, সেখানে পি রেশিও কিন্তু এর অনেক কম। পি রেশিও মানে হচ্ছে যার তুলনামূলকভাবে সেক্টরের সাপেক্ষে যত কম পি রেশিও বলা হয়, সাধারণত এটাই সর্বদা ঠিক তা নয়, কম পি রেশিও হলে পরে সেটা বেটার। যেমন রয়েছে এটি দেখুন, কম রয়েছে ক্যাপিটাল ওভার মার্কেট, বাকি জিনিসগুলো আমাকে দেখতে হবে, এফআই এবং ডিআইদের হোল্ডিংসগুলো আমাকে দেখতে হবে, চেক করতে হবে, পরের কথা। কিন্তু আমরা যেটুকু নিয়ে আলোচনা করছি এতে এনাদের ইন্টারেস্ট কথা। কোয়ার্টারলি সেলস দেখুন খুব একটা বাড়াতে পারেনি, হয়তো ভিতরের দিকে খবর আছে কিছু, সেলস কিন্তু বাড়াতে পারেনি। এক্সপেন্স দেখুন, এক্সপেন্স কিন্তু মোটামুটিভাবে কমিয়েছে কিছুটা, খরচ কিন্তু কিছুটা কমিয়েছে, ঠিক আছে। অপারেটিং প্রফিট কিন্তু কমে গেছে তারপরেও কিন্তু, এবং সবথেকে বড় কথা হচ্ছে ট্যাক্স কিন্তু কি করেছে, প্রফিট কিন্তু দেখুন কমেছে, উত্তরোত্তর কিন্তু কম আছে, 43, 45 থেকে 30, তারপর 29, 26 একটা কমেছে। আর্নিং পার রেশিও কিন্তু একটুখানি বাড়িয়েছে, কিন্তু বেড়েছে, প্রফিট কিন্তু কম জেনারেট করতে পেরেছে। অর্থাৎ ভিতরে কোথাও যেন কিছু একটা হচ্ছে, এমন গন্ধ কিন্তু হয়তো ওনারা পেয়েছেন। আমাদের দেখে কিন্তু সাধারণ চোখে অতটা ভালো লাগছে না, কিছু কন্ডিশন খুবই ভালো লাগছে। এবারে আমরা যেটা দেখব, অ্যাসেটের পরিমাণ দেখুন বাড়িয়েছে, অ্যাসেট যা ছিল তার থেকে কিন্তু অ্যাসেটের পরিমাণ বাড়িয়েছে, ঠিক আছে। তো আমরা যেটার জন্য এখানে আসা, যে কতটা পরিমাণ শেয়ার হোল্ডিংস প্যাটার্নে প্রমোটার প্রায় 10%-এর নিচে, 10%-এর বেশি বিক্রি করেছেন। এফআইরা কিন্তু দেখুন একাই 10%-এর বেশি কিনে নিয়েছে। 3% হোল্ডিং ছিল, 3.32%, সেখানে 13.79% কিনেছেন। মানে বুঝতে পারছেন, এত একাই বাকিটা কিনে নিয়েছে। এবং ডিআই ওরা কী করেছে দেখুন, ডিআই 0.41% ছিল হোল্ডিং সেপ্টেম্বর 2024-এ, অক্টোবরে দেখুন 11.18%, কত হিউজ কিনেছে। এনারাও কিন্তু 10%, 11%-এর কাছাকাছি কিনে নিয়েছেন, 10.5%। তো দুজনেই এত করে কিনলো কেন? দুজনেই 10%-এর বেশি করে নিজেদের হোল্ডিংসকে বাড়ালেন কেন? পাবলিক দেখুন বেচে দিয়েছে 10%-এর বেশি, তাহলে পাবলিক যা বেচেছে, প্রমোটার যা বিক্রি করেছে, তা সব কিনে নিয়েছে এফআইআই এবং ডিআইআই। কিন্তু কেন? এত রেজাল্ট খারাপ, এত মুখ খারাপ, তার মানে এরা কিন্তু কী ভেবেছেন, এতে সুযোগ আছে বা কোম্পানি কোনো বিশেষ ডিসিশন নিতে চলেছে, কোনো ভিতরের যারা অপারেট করে তাদের কোনো সিদ্ধান্ত বদল হচ্ছে, লোক বদল হচ্ছে, নতুন কিছু চমক আসতে পারে, সেই জন্যই কিন্তু তারা কিনেছেন। আমরা তো চার্ট দেখে কিনি, অত ফান্ডামেন্টালস বুঝি না, হয়তো অপেক্ষা করতে হতে পারে। তো চলুন একবার চার্টখানা দেখি।
চার্টটা দেখতেই পাচ্ছেন, আমাদের সামনে কার চার্টটা খোলা আছে একটু দেখি। প্রথমেই দেখুন মেডি অ্যাসিস্ট খোলা আছে, এটা কিন্তু ডেলি টাইম ফ্রেম। তো ডেলি টাইম ফ্রেমে দেখে আপনার কী মনে হচ্ছে আমরা কি করতে পারি? আমরা প্রথমে সাধারণত মান্থলি দেখি। মান্থলি ক্যান্ডেলে কি দেখব? মান্থলি ক্যান্ডেল দেখুন এই জায়গাটাতে একটা সাপোর্ট আছে, যে সাপোর্ট থেকে কিন্তু বাইং হয়েছে। মান্থলি ক্যান্ডেলে ধাক্কা খেয়েছিল, এটাকে ব্রেক করতে সক্ষম হয়েছে এবং যেন এই লেভেলটাকে যেন ব্রেকআউটের পর যেন রিটেস্ট করছে, এবার উপরের থেকে যেতে শুরু করবে। ভিতরের থেকে নিশ্চয়ই কোনো খবর আছে। মান্থলি ক্যান্ডেলে দেখলে আমরা এটা বুঝছি। আমরা যেটা উইকলি ক্যান্ডেলে যাই, সময় লাগবে। উইকলি ক্যান্ডেলও কাছাকাছি একই রকম। দেখুন আমরা যদি ড্র করতে পারি, আপনারা ড্র করবেন, যারা সাপোর্ট রেজিস্ট্যান্স জানেন দেখবেন ড্র করছেন, তো এর উপরে থেকে কিন্তু একটা ভালো মুভ হতে পারে, একটা সাপোর্ট রেঞ্জে কিন্তু দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার আমরা ডেলি টাইম ফ্রেমে চলে যাই। ডেলি টাইম ফ্রেমে দেখি, কারণ আমরা তো ইনভেস্ট করবো লম্বা সময়ের জন্য। তাহলে আমরা কেমনভাবে এখানে আঁকতে পারি? এখানে দেখুন একটা ডাউন ট্রেন্ড চ্যানেল কিন্তু আমরা তৈরি করতে পারি। আমরা মাল্টিপল পয়েন্টকে খুব নিখুঁতভাবে আমি দেখাচ্ছি না, দেখুন একটা ডাউন ট্রেন্ড চ্যানেল তৈরি করতে পারি। আচ্ছা, এখানে আমরা একটা কি করতে পারি, আমরা এই দুটো পয়েন্টকে নিয়ে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকার চেষ্টা করি। আমরা দেখুন তো একদম এক্স্যাক্টলি দেখুন এখান থেকে কি করছে, সাপোর্ট নিয়েছে। আমি এখান তুলনায় এঁকেছি। আমি এইগুলোকে কানেক্ট করতে পারি। কি করে কানেক্ট করব? কি করে কানেক্ট করব? আমি এখানে ছোট করে করছি, দেখুন আরও একটু ছোট করে দেওয়া যেতে পারে। নিন, তার মানে এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেক করে উপর দিকে যেতে পারে তাহলে কিন্তু শুরু হতে পারে। আমার ইন্ডিকেটার যদি ব্যবহার করি শুরু রঞ্জন আনরাইভেলড, দেখুন ওখানে আনরাইভেলড বাই দিচ্ছে এর উপরে, ঠিক কিনা? আর সিগন্যাল হয়তো এখনও পর্যন্ত সেল সিগন্যাল থেকে বাই সিগন্যালে জেনারেট করেনি, এখনও পর্যন্ত সেই চ্যানেলটার মধ্যে চলছে, বেয়ারিশ ভাবছে। সুতরাং আপনারা নিজেরা দেখুন যে এখানে কিছু করা যায় কি যায় না। ভাবুন একটা সাপোর্ট রেঞ্জের মধ্যে রয়েছে, এটাকে যদি ভেঙে উপর থেকে যেতে পারে তাহলে হয়তো ভালো যাবে ব্যবসায়। আপনারা নিজেদের মতো আরও খোঁজ নিন। আরেকটা আমাদের কি ছিল, আর একটা ছিল হিমাত সিঙ্কা সিড। হিমাত সিঙ্কা সিডকে আমরা প্রথমে একই রকমভাবে মান্থলি ক্যান্ডেলে দেখব। মান্থলি ক্যান্ডেলে কিছু আছে কিনা দেখি। সিগন্যাল ইন্ডিকেটার কিন্তু বাই দিয়েছে অনেক আগে, আর আনরাইভেলড কিন্তু বাই এখনও পর্যন্ত মান্থলি ক্যান্ডেলের উপরে। আর এ বাই দিয়েছিল অনেক আগে। কোন সময় দিয়েছিল? এ দিয়েছিল 3 জুলাই বা জুলাই 23 জুলাই দিয়েছে, যেটা ছিল আপনার ভ্যালু ছিল 90 টাকার উপরে। এখন সেটা অনেকখানি বেড়ে গেছে, 90 টাকার উপরে এখন অনেকখানি বেড়ে গেছে মান্থলি ক্যান্ডেলে। উইকলি ক্যান্ডেলে কী অবস্থা? উইকলি ক্যান্ডেলে অনেক আগে সে বাই দিয়েছে রিসেন্টলি। যাই হোক, আমরা এখন ইন্ডিকেটার দেখবো না, প্রাইস অ্যাকশন দেখব। দেখতে পাচ্ছি এটাকেও একটা আমরা কি করতে পারি, আমরা যদি উইকলিতে এভাবে কাছাকাছি আমরা একটা আঁকতে পারি, এটাকে ভেঙে বেরিয়ে গেলে পরে ওপর দিকে যেতে পারে। এবং কি দেখব আমরা, হাইটা দেখুন, লোটা নিচে, তারপর ওপর, অর্থাৎ কি তৈরি করছে সেটা হচ্ছে লোয়ার, এই হায়ার লো তৈরি করছে, অর্থাৎ উপরের দিকে যাচ্ছে ধীরে ধীরে। এটাকে ব্রেক করার পর সে কিন্তু উপরের দিকে যাওয়ার সুযোগ আছে। সুতরাং আপনারা এভাবে বিশ্লেষণ করতে পারেন একে। আর কীভাবে বিশ্লেষণ করা যায়? ডেলি টাইম ফ্রেমে আমরা যাই। ডেলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি, কি দেখব? দেখুন ডেলি টাইম ফ্রেমে এখানে আপনি মনে করতে পারেন যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সটাকে যদি সামনে দিয়ে উপর দিকে উঠতে পারে তাহলে আমাদের চাপ খানিকটা কমবে বলে আমার মনে হয়। দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটাকে যদি কাটিয়ে দিতে পারে তাহলে উপর দিকে যেতে পারে। ঠিক আছে, আমরা এমন করে বিশ্লেষণ করতে পারি। এতে কি করছে? এতে বাই দিয়েছে, দেখুন এটার উপরে এখনও বাই সিগন্যাল আসেনি, এর উপরে আমাদের বাই সিগন্যাল দিয়ে দিয়েছে, এর উপরে খুব কাছাকাছি চলে এসেছে, এর উপরে। আমরা যদি এটাকে বন্ধ করে দিই তাহলে আমরা দেখব 3টে পিকের কাছাকাছি এখানে তৈরি রয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে। এই লেভেলটাকে ব্রেক করে দিলে অনেকটা ডব্লিউ প্যাটার্নের মতো ভাবতে পারেন। তো এটাকে ব্রেক করে উপরের দিকে গেলে পরে সামনে একটা রেজিস্ট্যান্স আছে, খানিক হয়তো এটাকে যদি ব্রেক করে উপরের দিকে যাই তাহলে উপরের দিকে যেতে পারে। আপনারা নিজেরাও বিচার বিশ্লেষণ করুন, নিজের বিচার বিশ্লেষণ
স্ট্রাকচার, আচ্ছা সিগন্যাল ইন্ডিকেটর সবেমাত্র বাই দিয়েছে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধীরে ধীরে কী তৈরি করছে, হায়ার লো তৈরি করছে, দেখতে পাচ্ছেন এটাকে বাদ দিলে হায়ার লো তৈরি করছে। সুতরাং মার্কেট কিন্তু উপরের চ্যানেলের দিকে একটা চ্যানেল রাখতে পারেন, চ্যানেলের উপর দিকে যাচ্ছে, ধাক্কা খাচ্ছে, নিচে আসছে, এটাকে ব্রেক করে উপরের দিকে গেলে উপরে যেতে পারে। যদিও আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখলাম যে সব জায়গাতে যে খুব ভালো স্টকটা তা না, কিন্তু ভিতরে নিশ্চয়ই কোনো খবর আছে যার জন্য এনারা ইনভেস্ট করেছেন। আপনারা নিজেদের মতো করে বিচার বিশ্লেষণ করুন এবং যদি মনে হয় যে ভালো, তাহলে আপনারা ইনভেস্ট করবেন। আমার যেটুকু বলার ছিল সেটুকু আমি বললাম। নমস্কার, ধন্যবাদ।